প্রোগ্রামিং তিন রকমের বলি আমরা, একটা সিকোয়েন্স, একটা সিলেকশন, একটা ইটারেশন বা লুপ। তো সিকোয়েন্স বা বেসিক প্রোগ্রাম কোনগুলো? লাইন বাই লাইন পড়ে। ধরো একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া ক্যালকুলেট করতে হবে, তাহলে কী করতে হবে? রেক্ট্যাঙ্গেল লেন নিতে হবে, ব্রেথ নিতে হবে, তাদেরকে মাল্টিপ্লাই করবো, এরিয়া ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে কোনো লাইন বাদ দেওয়া যাবে না, আর কোনো লাইন রিপিট হবে না। প্রথম লাইন পড়লো, লেন নিল, সেকেন্ড লাইনে সে ব্রেথ ইনপুট নিল, দেন লেন তার ব্রেথকে মাল্টিপ্লাই করলো, দেন যে রেজাল্টটা পেলো, মানে রেজাল্ট মাল্টিপ্লাই করে যেটা পেলো সেটাকে ডিসপ্লে করে দিল। এইটা হলো বেসিক প্রোগ্রাম। এর মধ্যে কোনো রিপিটেশন থাকবে না বা কোনো লাইন বাদ যাবে না, লাইন বাই লাইন প্রত্যেকটা অংশকে পড়বে। এটাকে আমরা বলি সিকোয়েন্স, কাউকে বাদ দেবো না, হ্যাঁ, আর কোনোটা রিপিট হবে না। এই সিকোয়েন্স একটা বেসিক প্রোগ্রামের মধ্যে পড়ে। তো চলো যেটা বললাম সেটা একটু লেখা আছে, একবার দেখে নিই। এই যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। তো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল এটা সেটা কী করা হচ্ছে? প্রথমে এল ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার লেন্থ, বি ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার ব্রেথ, দেন লেন্থ আর ব্রেথকে মাল্টিপ্লাই করা হলো, দেন সেটাকে ডিসপ্লে করা হলো। এই হলো বেসিক প্রোগ্রামের পার্ট, যেখানে কোনো লাইন বাদ গেল না আর কোনো লাইন রিপিট হলো না। বুঝি? দেন থাকে সিলেকশন। সিলেকশন মানে কিছু শর্ত সাপেক্ষে লাইন বাদ যাবে আর কিছু লাইনকে আমরা পড়ব, প্রয়োজনে এক এক সময় এক এক লাইন পড়বো। আমরা যদি এক্সাম্পল দিই, দেখো এই যে আইপিএল চলছে, এখন আইপিএলে 10টা টিম, 11টা করে প্লেয়ার খেলছে, তার মধ্যে 4টে করে বিদেশি প্লেয়ার খেলাতে পারে। তাহলে ম্যাক্সিমাম পর টিমে 7টা করে ইন্ডিয়ান প্লেয়ার আছে। তো 10টা টিম, 7টা করে ইন্ডিয়ান প্লেয়ার, 70 জন ইন্ডিয়ান প্লেয়ার আইপিএলে প্রত্যেক ম্যাচে খেলছে, মিনিমাম এটা, ঠিক আছে? এটা খেলাতেই হবে। এবার তুমি মনে করলে বিদেশি প্লেয়ার না নিয়ে সবটাই ইন্ডিয়ান প্লেয়ার খেলাবে, তাহলে মিনিমাম তোমাকে 70খানা প্লেয়ার খেলাতেই হচ্ছে। যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমটা তৈরি হবে তখন কি 70 জন চান্স পাবে? পাবে না। তাহলে কিছু লোক বাদ যাবে, কিছু লোককে বেছে নেওয়া হবে, কিছু সদস্যকে। তো এইটা হচ্ছে সিলেকশন করা হবে, কিছু লোককে কিছু পারফরমেন্সের বেসিসে বেছে নেওয়া হবে। তাহলে কেউ বাদ যাবে, কাউকে রিসিভ করা হবে। তো করা হতে পারে কি, যে সিলেকশন কি একটা ইউজার ভোটার কি ভোটার না। তো ভোটার কি ভোটার না হতে গেলে প্রথমে কি হলে ইউজার থেকে তার এজটা কি ইনপুট নেব, এজটা কি ইনপুট নিয়ে তারপরে কি হচ্ছে চেক করে দেবো এজটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 কিনা। যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয় তাহলে সে একজন ভোটার, আর তা না হলে সে ভোটার না। তাহলে এটা হচ্ছে সিলেকশন। মানে একই লোক একই সঙ্গে ভোটারও হবে আবার ভোটার হবে না, দুটো হতে পারে না। হয় সে ভোটার হবে না ভোটার হবে না। তাই কোনো একটা হয় ইফ লাইন পড়বে না এলস লাইন পড়বে, দুটোই একসাথে হবে না। এটা কি আমরা সিলেকশন বলবো? তো একটা সিকোয়েন্স হয়ে গেছে, একটা সিলেকশন হলো। আচ্ছা এই যে পেজটা, এই পেজটা এখানে একটু লেখা আছে, প্রশ্ন উঠতে পারে এইটা কি? এইটা হলো ইউজার থেকে যখন ভ্যালু নেওয়া হয় তখন প্রত্যেকটা ভ্যালু হয় কিন্তু স্ট্রিং টাইপের। সেই স্ট্রিং টাইপটাকে আমরা এই সামনে ইন লিখে টাইপ কাস্টিং করি, আমরা ইন্টিজারে কনভার্ট করে নিই। ইউজার যখন কোনো ভ্যালু দেয় কিবোর্ড থেকে তখন সেই ভ্যালুটা স্ট্রিং টাইপের থাকে, সেই স্ট্রিংটাকে আমরা কি করি সামনে ইন লিখে ইন্টিজারে কনভার্ট করি। এই যে কনভার্টটা হয় সেটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং অ্যাকচুয়ালি দুই রকমের হয়, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তো যখন এটা লেখা আছে তাহলে একটুখানি বলে নিই। দেখো টাইপ কাস্টিং দুই প্রকারের। ইমপ্লিসিট এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কি? ধরো ইমপ্লিসিটের এক্সাম্পল কি, x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 4.5, তাহলে z ইকুয়াল টু x প্লাস y। দেন তুমি বলছো প্রিন্ট
জেড। এই যে ব্যাপারটা, তো এখানে এক্স হলো একটা ইন্টিজার ভ্যালু আর ওয়াই হলো একটা ফ্লোট ভ্যালু, এই দুটো যোগ হয়ে যাবে। কেমন ভাবে যোগ হবে? এই 5টাকে ও 5.0 ধরবে আর এটা 4.5 হবে, দুটোকে প্লাস করে 9.5 করবে। এই যে ব্যাপারটা, এটা কম্পিউটার অটোমেটিক করতে পারছে, আমাদের কোনো ইনভলভমেন্ট দরকার নেই। তো এইটা হলো গিয়ে আমাদের ইমপ্লিসিট টাইপ কাস্টিং, অটোমেটিক হবে। কিন্তু ধরো এক্সপ্লিসিট আমরা কীরকম বলছি, এক্স ইকুয়াল টু বললাম 1 2 3, সেটা কোটেশনের মধ্যে আছে। কোটেশনের মধ্যে থাকাটাকে বলা হয় স্ট্রিং, সেটা সিঙ্গেল কোর্স হোক বা ডবল কোর্স হোক, সেটাকে স্ট্রিং বলে। আর বলছি অ ইকুয়াল টু ধরো বলছি 10। যদি তুমি লেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এরর আসবে, লেখা যাবে না, এরর আসবে। স্ট্রিংয়ের সাথে তুমি ইন্টিজার যোগ করতে পারবে না, তাহলে এই লাইনটা এরকমভাবে লেখা যাবে না। তখন আমাদের কি করতে হতে পারে? তখন আমরা ধরো করলাম কি, জেড ইকুয়াল টু ইন্ট অফ এক্স। এই ইন্ট অফ এক্স বলা মানে এই 1 2 3 উপরে আর কোটেশনটা থাকবে না, জেড এর ভ্যালু হয়ে যাবে। এইটার মানে হবে জেড ইকুয়াল টু শুধু 1 2 3 হয়ে যাবে, আর স্ট্রিং টাইপের থাকবে না। ঠিক আছে, এইবার তুমি কি করলে, ডাব্লিউ ইকুয়াল টু এক্স এর বদলে জেড প্লাস ওয়াই, দেন তুমি বলছো প্রিন্ট ডাব্লিউ। এই যে তুমি সামনে ইন কথাটা লিখে দিলে, এইটাই হলো আমাদের এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। নর্মাল যে এক্সটা আছে সেই এক্স এর মধ্যে 1 2 3 কোটেশনের মধ্যে আছে, মানে এটা একটা স্ট্রিং টাইপের আছে। আর স্ট্রিং এর উপরে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন সেই অর্থে হয় না। দুটো জিনিস হয়, রেপ্লিকেশন আর কনক্যাট, মানে দুটো স্ট্রিংকে যোগ করা বলতে পাশাপাশি বসবে, আর দুটো স্ট্রিংয়ের মধ্যে তুমি মাল্টিপ্লাই করার মধ্যে রিপিট হবে, এই দুটো জিনিস হয়। কিন্তু এই যে 123 10 যোগ করতে পারলাম না, যে এই যে বক্স করে লিখেছি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই লাইনটা লিখলেই এরর দেখাবে, এই লাইনটা লেখা যাবে না। তাই আমাকে কি করা হলো, তার পরের লাইনে জেড ইকুয়াল টু ইন্ট অফ এক্স, এক্স এর ইন্টিজার ভ্যালুটা আমাদের নিতে হবে। অর্থাৎ জেড এর ভ্যালুটা তখন 123 হয়ে যাবে, শুধু 123, যেটা ইন্টিজার ভ্যালু, আর আগের 123টা কোটের সাথে ছিল, ওটা স্ট্রিং ভ্যালু। দেন তার সাথে ওয়াই, ওয়াইয়ের মধ্যে কত আছে, 10 আছে, যোগ করে যোগফল হিসেবে আমরা 133 পাবো। এটা প্রিন্ট করলে 133 পাবো। এইটাকেই বলেছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো কিবোর্ড থেকে নেওয়া ভ্যালু স্ট্রিং টাইপের হয়, সেই জন্য আমরা এই জায়গাটাকে ইন লিখে থাকি বা এই জায়গাটাকে ইন লিখে থাকি। তো এই দুটো হলো আমাদের ইফ রিলেটেড বা মানে বেসিক প্রোগ্রাম, সিকোয়েন্স টাইপের প্রোগ্রাম আর সিলেকশন প্রোগ্রাম। এবার হলো আমাদের ইটারেশন বা লুপ। ইটারেশন বা লুপটা কি, রিপিটেশন অফ টাস্ক, যে কাজটা বারবার করি। কোন কাজটা বারবার করি? সাইকেলের প্যাডেল করা, একবার করেই থেমে যায় না, বারবার করতে হয়, যত দূরত্ব যেতে হবে। ঠিক আছে, দেন সাঁতার কাটা, আমরা যখন জলে সাঁতার কাটছি, একবার হাতে স্ট্রোক করছি, পরেরবার 8টা হাতে স্ট্রোক করছি, এরকম করে করে এগিয়ে যায়। লাফ দড়ি লাফানো, এই কাজগুলো একবার হয় না, অনেকবার করে হয়। তাই রিপিটেশন অফ টাস্ক, একই কাজ বারবার হয়, তাদেরকে আমরা লুপ বলি। সি ল্যাঙ্গুয়েজের লুপ 3টে ছিল, ফর, হোয়াইল আর ডু হোয়াইল। পাইথনে দুটোই লুপ হয়, ফর লুপ আর হোয়াইল লুপ। বুঝি? তাহলে দুটো লুপ, ফর লুপ আর হোয়াইল লুপ। আজকের আমাদের পড়ার কথা ফর লুপটা। আচ্ছা, এইটা একটু তোমাদের বোঝানোর জন্য লিখেছি। স্ট্রিং হলো সিঙ্গেল বা ডবল কোটেশনের মধ্যে থাকে, আর স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, পরিবর্তন করা যায় না। লিস্ট মিউটেবল টাইপের, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। টাপল ইমিউটেবল, যা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। ডিকশনারি থাকে কি কোলন ভ্যালু এর রেসপেক্টে থাকে, কি কোলন ভ্যালু এই এরকমভাবে পেয়ার আকারে থাকে। এটা হচ্ছে মিউটেবল, পরিবর্তন করা যায়। কিগুলোকে পরিবর্তন করা যায় না, কিন্তু এই ভ্যালুগুলোকে পরিবর্তন করা যায়, তাই এটা মিউটেবল। ঠিক আছে,
তো সেইতে যদি আমরা বলি অ্যাকচুয়ালি আমাদের মিউটেবল তিনটে জিনিস বলি, লিস্ট, ডিকশনারি আর সেট। এই তিনটে হলো মিউটেবল। তো চলে আসছে এবার আমাদের ফর লুপ আকারে। ঠিক আছে, তো ফর লুপের আগে মুছে নিলাম, নিয়ে এই প্রোগ্রামটা লিখছি। একটু বই রিডিং দেখি আমরা। ফর লুপ কোন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কন্ডিশনটাকে বারবার রিপিট করবে, এটাকে আমরা লুপ বলি। মানে কেন, সাঁতার কেটে আমরা ধরো যদি পুকুরে সাঁতার কেটে এক পার থেকে অন্য পারে যাবো, এটা আমরা টার্গেট দেখে এগোতে থাকি। সাইকেলে প্যাডেল করে বাড়ি থেকে তুমি বাজার অবধি যাবে বা কোনো একটা নির্দিষ্ট দোকানে বা কোনো বন্ধুর বাড়ি যাবে, তাহলে যতক্ষণ তুমি বন্ধুর বাড়ি অবধি পৌঁছাতো ততক্ষণ সাইকেলে তুমি প্যাডেলটাকে করছো, ততবার সাইকেলে প্যাডেল করছো, করে বন্ধুর বাড়ি অবধি পৌঁছালে বা তোমার ডেস্টিনেশনে পৌঁছে গেলে তারপরে তুমি থেমে যাও। তো এই যে রিপিটেশন হয়, লুপের এক একটি রিপিটেশনকে ইটারেশন বলে। আর লুপটা নির্দিষ্ট কোনো শর্ত পাইথনে ইন্টারেক্টিভ স্টেটমেন্টের মাধ্যমে করলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রিপিট বা পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ শর্তটি সত্য হয়। রিপিট করবো যতক্ষণ সত্য, যেমন বন্ধুর বাড়ি অবধি পৌঁছায়নি তাহলে আবার প্যাটেল করো, বন্ধুর বাড়ি অবধি কি পৌঁছেছি, মানে একটা করে প্যাটেল করছি আর ভাবছি বন্ধুর বাড়ি অবধি কি পৌঁছাতে পারলাম, পারিনি, তাহলে আবার প্যাটেল করবো। এরকম ভাবে তুমি লাভ দড়িতে লাফাতে ডিসাইড করেছো যে আমি 500 বার লাভ দড়ি লাফাবো, তাহলে কাউন্টিং করছো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, যতক্ষণ না 500 হচ্ছে ততক্ষণ তুমি লাভ দড়ি লাফাচ্ছ, এই ব্যাপারটা। তো ফর লুপের ক্ষেত্রে এরা যেরকমভাবে লিখেছে, আমরা এরকমভাবে না লিখে এটা একটুখানি সহজ করে ধরো লিখছি। ধরো লিস্ট, লিস্ট বলে একটা লিস্ট তৈরি করেছি, 5, 8, 7 আর 10 আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের লিস্ট। এটা আমরা লিখছি ফর আই, আই হলো গিয়ে সি ল্যাঙ্গুয়েজে যেমন আই ভেরিয়েবল ইউজ করতে হবে, এখানেও সেরকম ফর আই ইন লিস্ট, আই ইন লিস্ট বলে কোলন দিতে হবে। আর কোলন দিলেই আমরা জানি কি পরের লাইনে আসছে, লাইনটা একটু ডান দিকে চেপে যাবে, ইন্ডেন্টেশন, ঠিক আছে, বা আইডেন্টিশন। তো প্রিন্ট বলে আই, এই করতে হবে। এই করলে কি হবে, এই প্রিন্ট আই মানে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট 1 বাই 1 প্রিন্ট করবে। তো এইটা করলে কি হবে, লিস্টে ভ্যালু আছে, প্রথমে আই প্রথম এলিমেন্টটাকে ডিসপ্লে করবে। তো প্রথম এলিমেন্ট এখানে কত আছে, 5 আছে, তাহলে 5 ডিসপ্লে করলো। দেন আবার লুপ ঘুরে যাবে, লুপ ঘুরে যাবে, কারণ আর তো কোনো লাইন নেই, তাহলে এই লাইনে ধরে এই লাইনে ঘুরে যাবে। তো ঘুরে গিয়ে কি করবে, ও পরবর্তী এলিমেন্টটাকে ডিসপ্লে করবে, মানে ঘুরে গিয়ে দেখবে সেই এলিমেন্টটা, মানে আইটা এই লিস্টের পরবর্তী এলিমেন্টটাকে তুলবে, বলে প্রিন্ট আই যেই বলবে সে উনি 8 শো করবে। এই লাইন কাজটা হয়ে যাওয়ার পরে ও আবার এখানে ব্যাক করবে, ব্যাক করে আই পরবর্তী এলিমেন্টটাকে পয়েন্ট করবে। তো পরবর্তী এলিমেন্ট কত হচ্ছে 7, তাই প্রিন্ট আই বললে 7 ডিসপ্লে হবে। দেন লুপটা আবার ঘুরে যাবে এই লাইনে, ঘুরে গিয়ে কি হচ্ছে তার পরবর্তী এলিমেন্টটাকে হোল্ড করবে। তো পরবর্তী এলিমেন্ট কত আছে, 10 আছে, প্রিন্ট আই বললে এবার 10 দেখাবে। এবার লুপটা দ্বিতীয়বার আর ঘুরে যাবে না, কারণ যে লিস্টের মধ্যে আর কোনো আইটেম বাকি নেই, তাই প্রত্যেকটা এলিমেন্ট ওর শো করা হয়ে গেছে। তো এখানে কি হয়, এই প্রিন্ট আই বলা মানে লিস্টের, লিস্ট বলো, টাপল বলো, তুমি স্ট্রিং বলো, সবার একটা একটা করে এলিমেন্টকেও দেখাতে থাকে। তো এখানে এই এলিমেন্টগুলো এরকম হয়েছে। এবার তোমার মনে হতে পারে যে এলিমেন্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লাইন হয়েছে, আমি পাশাপাশি কি লিখতে পারি, পাশাপাশিও লেখা যেতে পারে। তখন গিয়ে কি হতো, এটা তো আমরা উপর নিচে লিখলাম, ঠিক আছে, এই লাইনটাকে পাশাপাশি যদি লিখতে হতো, তো পাশাপাশি লিখতে হলে আমরা এরমভাবে প্রিন্টটা লিখতাম না, আমরা তখন লিখতাম প্রিন্ট আই, প্রথমে তো আই তো হবে, এবার আমি পাশে চাইছি, পাশে মানে শেষে চাইছি, পাশে মানে কি প্রথমে 5 লিখবে, লিখে তার শেষে, তো শেষে যাওয়ার জন্য কি হবে এন্ড। এবার এন্ডে কি হচ্ছে, এন্ড ইকুয়াল টু আমরা কি করি সিঙ্গেল কোর্সের মধ্যে একটা স্পেস দিই, যাতে কীরকম হবে
এর আউটপুটটা এরকমভাবে হবে, প্রথমে 5কে দেখাবে, দেন স্পেস দিয়ে 8কে দেখাবে, দেন স্পেস দিয়ে 7কে দেখাবে, দেন স্পেস দিয়ে 10কে দেখাবে। এই জায়গাটায় তুমি কি দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। এই যে কোর্সের মধ্যে আমি একটা ব্ল্যাঙ্ক দিয়েছি, তাই একটা করে ব্ল্যাঙ্ক এসছে। আমি যদি এখানে 1-এর অধিক ব্ল্যাঙ্ক দিতাম, তাহলে 1-এর অধিক ব্ল্যাঙ্ক দেখাতো। বুঝে গেল? তাহলে ফর লুপটা কি করছে, লিস্ট মানে সিকোয়েন্সে থাকা কোনো এলিমেন্ট, লিস্ট বা স্ট্রিং বা টাপল বা ডিকশনারি, এদেরকে আমরা সিকোয়েন্স বলছি কেন, অনেকগুলো এলিমেন্ট পরপর থাকে। মূলত স্ট্রিং, লিস্ট আর টাপলকে আমরা সিকোয়েন্স বলি, আর ডিকশনারিকে আমরা কি ভ্যালু পেয়ার বলে থাকি। তো এই 3টে এলিমেন্টের মধ্যে থাকা এলিমেন্টগুলো ওয়ান বাই ওয়ান দেখার জন্যই আমরা ফর লুপ ব্যবহার করতে পারি। তো আমরা একটা প্রোগ্রাম করে দেখি, ব্যাপারটা বোঝার সুবিধার জন্য একটা প্রোগ্রাম করে দেখি। তো প্রোগ্রাম করতে গেলে আমরা জানি এইটা পাইথনের এডিটর, দুটো ওপেন হয়েছে। আচ্ছা, এই যে পাইথনের এডিটর, এটার ক্ষেত্রে কি হয়, এই যে 3টে গ্রেটার দ্যান চিহ্ন আছে, একে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ মোড। এখানে প্রোগ্রাম লেখা হয় না, এখানে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়ার জন্য লেখা হয় তাকে ইন্টারঅ্যাক্টিভ মোড। আমরা কি করি, ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউ করি, নিউ করে যেটা হলো আমাদের স্ক্রিপ্ট মোড, সেই স্ক্রিপ্ট মোডে প্রোগ্রামটা লিখি। তো আমরা প্রোগ্রামটা লিখে ফেলি, লিস্ট ইকুয়াল টু থার্ড মোডের মধ্যে কী কী ছিল, 5 ছিল, 8, 7 আর 10। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি মানে এটা লিস্ট। দেন বলছি কি ফর আই ইন এই লিস্ট, লিস্ট মানে এই ভেরিয়েবলটার নাম, লিস্ট ভেরিয়েবলটার নাম। হ্যাঁ, তো লিস্ট না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারতে, তাহলে তাই লিখতে হতো। যেই কোলন লিখে এন্টার দিয়েছি, দেখো লেখাটা একটু ডান দিকে চেপে গেছে। এবার লিখছি কি প্রিন্ট অফ কি আই, এটা বলে প্রত্যেকটা আলাদা আলাদা এনে হবে। তো আমরা আগে দেখে নিই এটা করলে। দেন প্রোগ্রামটাকে আমাদের সেভ করার কথা, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করি। তো সেভ অ্যাজ করে যখন সেভ করব, সিস্টেমটা কীভাবে করব, ডিফল্ট লোকেশনে করি না, আমরা আগে একটা ফোল্ডার তৈরি করে নিই, সেই ফোল্ডারের মধ্যে সেভ করি। তো এখানে ফোল্ডার করা আছে কিছু, চলো এইরকম। আচ্ছা, আমাদের ফর লুপ করছি, আগের ব্যাচগুলোতে কিছু প্রোগ্রাম লেখা আছে, তাই সেটা তো এখানে লিখছি। তুমি ফাইলের নাম দিয়েছ ফর আন্ডারস্কোর ফার্স্ট প্রোগ্রাম, তো ঠিক আছে, ফরের ফার্স্ট প্রোগ্রাম ডট পিআই। এই যে রানের মধ্যে গিয়ে রান মডুল বা F5, রানের মধ্যে রান মডুল বা F5 করলে আমরা আউটপুটটা দেখতে পাবো। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে, প্রথমে 5, তারপরে হ্যাঁ আমরা কীভাবে লিখেছি, হ্যাঁ প্রথমে 5, তারপরে 8, তারপরে 7, তারপরে 10, ঠিক আছে, এইভাবে ডিসপ্লে হবে। এবার আমরা যদি এরকমভাবে ডিসপ্লে না করে পাশে ডিসপ্লে করতে চাইতাম, তাহলে এন্ড ইকুয়াল টু, এন্ডের পরে কীভাবে থাকবে, মানে শেষ হওয়ার পরে আমি কীভাবে চাইছি, একটু গ্যাপ দিয়ে চাইছি, শেষ হওয়ার পরে একটা করে গ্যাপ দিয়ে চাইছি। ওকে, তো এবার এটাকে আমরা একটু প্রোগ্রামটাকে একটুখানি অন্য নাম দিয়ে সেভ করি, আন্ডারস্কোর এন্ড। ফার্স্ট প্রোগ্রামে এন্ড কথাটা ইউজ করেছি। এবার রান করো, রান মডেলের ক্ষেত্রে দেখো এইবার ভ্যালুটা পাশাপাশি বসেছে, বুঝলি? তাহলে ফর লুপ দিয়ে আমরা এরকমভাবে ডিসপ্লে করতে পারি। দেখো এইটা হলো লিস্ট, লিস্টের এলিমেন্ট। আচ্ছা, আমরা যদি এই জায়গায় লিস্টের বদলে টাপল করি, তো টাপলের ক্ষেত্রে আমি নতুন করে লিখছি। দেখো ধরো টাপলের নাম দিচ্ছি টিপি। টাপলের বৈশিষ্ট্য কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো লিখলাম 4, লিখলাম 12, লিখলাম 3, লিখলাম 8, 4টে এলিমেন্ট লিখেছি। এইবার আচ্ছা চলো একটুখানি পাল্টে দিই, কমস টাপল বা লিস্ট বলা হয়েছে পাইথনের ক্ষেত্রে ভেরিয়াস টাইপ সাপোর্ট করে। সি ল্যাঙ্গুয়েজে অ্যারে ছিল, কি ছিল, অ্যারে ছিল
সিমিলার টাইপের। ইন্টিজার বললে পুরোটাই ইন্টিজার, ফ্লোট বললে পুরোটাই ফ্লোট, কিন্তু এখানে লিস্ট বলো বা টাপল বলো ভেরিয়াস টাইপের ভ্যালু সাপোর্ট করে। ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং সব একসঙ্গে সাপোর্ট করতে পারে। তো আমরা এরকমভাবে লিখছি। এইবার লিখছি ফর আই ইন টিপি, টিপি বলতে টাপলটার নাম, ঠিক আছে। প্রিন্ট আই, মানে এক লাইনে করো, আলাদা লাইনে করছি। প্রিন্ট আই শুধু লেখাচ্ছে, আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। তো এটাকে সেভ করছি, টাপল আন্ডারস্কোর ফর বা ফর আন্ডারস্কোর টাপল দিচ্ছি, ডট পিআই রান করছি। প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করে দেখাচ্ছে। 4কে দেখিয়েছে, 12কে দেখিয়েছে, 3কে দেখিয়েছে, কাম্পসকে দেখিয়েছে। এটা হচ্ছে টাপলের ক্ষেত্রে, ঠিক আছে। টাপলের ভালো। আচ্ছা, এবার হলো গিয়ে আমরা চাইছি একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে, স্ট্রিংয়ের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা শুধুই কম্পিউটার লিখছি, নতুন করে লিখছি। এস একটা স্ট্রিং, তার মধ্যে কম্পিউটার শব্দটা লিখছি। তো এটা একটা স্ট্রিং হবে, কোটেশনের মধ্যে আছে যখন এটা একটা স্ট্রিং আছে। তাহলে ফর আই ইন রেঞ্জ, সরি আই ইন এস, এস বলতে স্ট্রিংটার মধ্যে স্ট্রিংয়ের প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে দেখাবে এবং আলাদা আলাদা লাইনে দেখাবে, মানে সি আলাদা লাইনে, ও আলাদা লাইনে, ঠিক আছে, এরকমভাবে দেখাবে। হ্যাঁ, এবার দিচ্ছি কি প্রিন্ট আই, তাহলে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা লাইনে দেখাবে। হ্যাঁ, ফর আন্ডারস্কোর স্ট্রিং বলছি, বুঝি। প্রত্যেকটা আলাদা আলাদা করে। আর যদি তুমি বলতে নাই পাশে দেখতে চাই, তাহলে কমা দিয়ে এন্ড ইকুয়াল টু কোর্সের মধ্যে স্পেস, আন্ডারস্কোর এন্ড। এবার দেখো গ্যাপ, প্রত্যেকটা গ্যাপ দিয়ে দিয়ে দেখো। বলছে আমরা চাইছি সি আর ওর মাঝখানে স্পেস দিচ্ছিলাম, তাই স্পেস হচ্ছিল। এবার @ বসালাম, সেভ করে দিচ্ছি। দেখো যদি স্পেস দিয়ে স্পেস হতে পারে, তাহলে @ দিলে @ কেন হবে না? স্পেস দিলে স্পেস হচ্ছিল, তাই @ দিয়েছি, তাই @ হলো। যা দেবো তাই হবে। ওকে, তো এটা হলো ফল। ফর এখানেই শেষ না, ফলের পরে আরো কিছু বক্তব্য আছে, মেন বক্তব্যই তো আমরা আসিনি এখনো। তো বইতে এইটাই লেখা আছে। লিস্ট হলে থার্ড ব্র্যাকেট দিয়ে যখন লিস্টের এলিমেন্টগুলো, যখন এলিমেন্টগুলো টাপলের আকারে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর যখন একটা স্ট্রিং আকারে আছে, আর একটা আছে ডিকশনারি আকারে। ডিকশনারি আকারে করতে গেলে, ঠিক আছে, ডিকশনারিটা করাটা আমরা ডিকশনারি চ্যাপ্টার যখন আছে তখন করে দেবো, কারণ ডিকশনারিটা এখন অবধি আমাদের পুরোটা ভালোভাবে বোঝা হয়নি, তাই ওটা তখন হবে। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, আমরা ইফের সাথে এলস ব্যবহার করি, কিন্তু ফরের সাথেও এলস ব্যবহার করি। উইদাউট ইফ এলস ব্যবহার করা যায়। হ্যাঁ, ফরের পুরো কাজটা যতবার লুপ ঘুরলো তারপরে গিয়ে এলসটা অটোমেটিক এক্সিকিউট করবে। ফরের কন্ট্রোল থেকে বেরিয়ে এসে লিস্ট এলস লাইনটা অটোমেটিক পড়বে, যদি না ব্রেক দিয়ে মাঝপথে বেরিয়ে আসে, যদি না ফর থেকে ব্রেক দিয়ে মাঝপথে বেরিয়েছে। যদি মাঝপথে না বেরোয়, পুরো ফর লুপটা এক্সিকিউট করে, তারপরে সে এলস পড়বে। কেন এক্সাম্পল দেখাই যাক।
কি হচ্ছে লিস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি 10 সরি ফর্মস 10.5 or 70 থার্ড ব্র্যাকেটের মধ্যে যখন আছে তখন এটা লিস্ট ঠিক আছে ফর আই ইন লিস্টের নাম এলটি প্রিন্ট আই প্রিন্ট আই বললে আয়ের ভ্যালু প্রিন্ট হলো অন বাই অন প্রিন্ট হবে তাহলে যে লাইনের প্রিন্ট হওয়ার হলো আমরা এবার লুপের বাইরে আসছি লুপের বাইরে এসে লিখছি এলস লুপের বাইরে এসে এলস লিখে লিখছি প্রিন্ট উই আর আউটসাইড অফ ফর and without if ও নেই দেখো এলসটা ইফ ছাড়াই লেখা হয়েছে এতকাল কি লিখেছি ইফ দিয়েই এলস লিখেছি কিন্তু ইফ ছাড়া এলস লেখা যায় ফরের সাথেও এলস লেখা যায় এটাই বলা হচ্ছে ফর এলস দেখুন ওই ফরের আন্ডারে যে লিস্টের যে এলিমেন্টগুলো ছিল প্রত্যেকটা অন বাই অন প্রিন্ট করেছে দেন এলস পার্টে যেটা ছিল সেটাও পড়েছে বুঝি লিস্টে 4টে এলিমেন্ট ছিল 4বার 4টেকে দেখিয়েছে দেন এলস পার্টের যে ভ্যালুটা ছিল এলস বলে প্রিন্টের মধ্যে যা লেখা ছিল সেটাও পড়েছে তাই বলা হয় ফরের থেকে ব্রেক দিয়ে মাঝপথে যদি তুমি ওখান থেকে বেরিয়ে না যাও তাহলে ওর আন্ডারে যা যা লাইন আছে সব পড়ে তারপরে এলস পার্টটাও পড়বে ঠিক আছে আমরা দেখব এবারে আমরা অ্যাকচুয়ালি ফরের মেইন পার্টটা পড়ব সে হচ্ছে রেঞ্জ ফরের রেঞ্জ পার্টটা পড়ব রেঞ্জ ফাংশন রেঞ্জ বলতে সীমা তো রেঞ্জের 3টে ভ্যালুতে রেঞ্জের সঙ্গে থাকে রেঞ্জ বলে 3টে ভ্যালু লেখা যায় 3টে এস স্টার্ট ভ্যালু স্টপ ভ্যালু আর স্টেপ ভ্যালু স্টার্ট মানে কোথা থেকে শুরু হবে স্টপ মানে কোথায় থামবে যেটা তুমি বলবে স্টপ তার আগের ঘরে থেমে যাবে তুমি যদি 10 বলো তাহলে 9-এ থেমে যাবে যেটা স্টপ বলবে তার আগের ঘরে থেমে যাবে ঠিক আছে আর স্টেপ কত কত করে বৃদ্ধি পাবে তুমি ম্যাথে এপি করেছো অ্যারিথমেটিক প্রোগ্রেস সেখানে কত কত করে বৃদ্ধি পায় নির্দিষ্ট একটা ভ্যালু বৃদ্ধি পেল হ্যাঁ সেখানে এই স্টেপ বলতে কত ভ্যালু বৃদ্ধি করতে চাও সেটা তাহলে শুরুর ভ্যালু শেষের ভ্যালু আর কত কত করে বৃদ্ধি করতে চাও এর মধ্যে কি হয় এর মধ্যে স্টার্ট হচ্ছে অপশনাল তুমি লিখতেও পারো নাও লিখতে পারো যদি না লেখো তাহলে ও 0 থেকে শুরু করবে কিছু না লেখা মানে 0 থেকে শুরু করবে স্টপটা একটা ম্যান্ডেটরি ভ্যালু লিখতেই হবে কোথায় থামবে সেটা তোমাকে বলতেই হবে ঠিক আছে আর স্টেপ এটা হচ্ছে অপশনাল তুমি না বললে এক এক করে বৃদ্ধি পাবে দেখো আমাদের পূর্ণ সংখ্যাগুলো এক এক করেই বৃদ্ধি পায় 1 1-এর পরে 2 2-এর পরে 3 3-এর পরে 4 প্রত্যেকটা এক এক করেই বৃদ্ধি পায় তাই এর কারণে স্টেপ ভ্যালুটা বাই ডিফল্ট 1 হয় এবার দেখা যাক সুন্দর করে দেওয়া আছে দেখো এই বক্সের ব্যাপারটা দেখো রেঞ্জ 8 লেখা আছে রেঞ্জ 8 লেখা আছে মানে কি শুরুর ভ্যালু তোমার দেওয়া নেই তাহলে বাই ডিফল্ট 0 থেকেই শুরু হবে আর 8 বলা আছে মানে তার আগের ঘরে থামবে তাই দেখো 0 থেকে 7 অবধি শো করছে আমরা যদি বক্স দেখি তাহলে দেখবো 0 থেকে 7 শো করছে স্টপ হচ্ছে 8-এ গিয়ে তাই 7 অবধি হয়ে আর ও দেখাবে না
যদি তুমি প্রোগ্রাম কোড দেখো ফর আই ইন রেঞ্জ 10 বলে প্রিন্ট আই বলেছো, রেঞ্জ 10 বলেছো, মানে দেখো 0 to 9 অব্দি প্রিন্ট হয়েছে আউটপুটে। রেঞ্জ 10 বলেছো, 0 to 9 অব্দি প্রিন্ট হয়েছে। বুঝলি? এবার যদি তুমি দুটো প্যারামিটার দেবো, আগের বার তুমি একটা দিয়েছিলে মানে স্টপ ভ্যালু দিয়েছিলে, যদি একটা দাও তাহলে সেটা স্টপই হবে। যদি দুটো দাও, তুমি দুটোর ক্ষেত্রে প্রথমটা স্টার্ট আর পরেরটা স্টপ দিয়েছো। কিরকম হয়েছে? এই বক্সটা আগে দেখো, রেঞ্জ 2,8 মানে 2 থেকে 7 অব্দি যাবে। আমি শুরুর ভ্যালুটা বলে দিয়েছি 2 আর শেষ বলেছি 8 মানে 7 অব্দি যাবে। তুমি একটা উদাহরণ দেখো, লিখেছে কি 5,15 আর প্রিন্ট আই। দেখো এন্ড ইকুয়াল টু লিখেছে মানে একই লাইনে প্রিন্ট হচ্ছে, এ তো শিখে নিয়েছি। তাহলে হলো 5 থেকে 14 অব্দি গেছে এবং প্রত্যেকে এক এক করে বৃদ্ধি পেয়েছে। দেন যদি তুমি তিনটে প্যারামিটার নাও, তিনটে প্যারামিটার বলতে স্টার্টও আছে, স্টপও আছে, স্টেপও আছে, তিনটেই আছে। কিরকম? রেঞ্জ 2,15,2 মানে 2 থেকে 14 অব্দি যাবে আর 2 2 করে গ্যাপে। তো ওরা কী করেছে, প্রথমে 2 থেকে 14 অব্দি ভ্যালুগুলো লিখে নিয়েছে, লিখে নেওয়ার পরে অ্যাকচুয়ালি কোডটাকে দেখাবে 2 2 করে গ্যাপে। তাহলে প্রথমে 2কে দেখাবে, 4কে দেখাবে, 6কে দেখাবে, 8কে দেখাবে, 10, 12 আর এই 14। তাই দেখো পরের লিস্টে সেটাকেই দেখিয়েছে। মিনস 2 থেকে 14-র মধ্যে কারা 2 2 গ্যাপে আছে তাদেরকেই দেখিয়েছে। তুমি যদি প্রোগ্রামটা দেখো তাহলে লেখা আছে এরকম 5 থেকে 20, তার মধ্যে 4 4 করে গ্যাপে। তাহলে 5 থেকে অ্যাকচুয়ালি 19 অব্দি যাবে। তাহলে প্রথমে 5, তারপরে 9, তারপরে 13, তারপরে 17, এর সাথে যদি 4 হয় 21 হয়ে যেত, সেটা 20 ক্রস করে বেরিয়ে যেত, তার জন্য আর ওটাকে হলো। তুমি যদি বুঝেছো তিনটে রেঞ্জ বলে আমরা 3 রকমভাবে লিখতে পারি। যদি একটা ভ্যালু দিই তাহলে সেটা স্টপ ভ্যালু হবে, দুটো দিলে স্টার্ট আর স্টপ হবে, তিনটে দিলে স্টার্টও হবে, স্টপও হবে, স্টেপ হবে। স্টেপ বলতে কত কত করে বৃদ্ধি পাবে, এপি সিরিজের মতো করে। আমরা চাইলে রিভার্সলি ডিসপ্লে করতে পারি, অর্থাৎ তুমি দেখো লিখেছো এরকমভাবে 10,0 উল্টো দিক দেখে স্টার্ট হবে 10-এ আর এন্ড হবে 0-তে। হ্যাঁ, 2টা -2 দেখা আছে, 2 2 করে কমবে। তাই 10 থেকে 2 কমলে 8, 8 থেকে 2 কমলে 6, 6 থেকে 2 কমলে 4, 4 থেকে 2 কমলে 2। দেখো 0 বলেছো, তার মধ্যে 1 অব্দি হওয়া উচিত ছিল, তাই আর তোমার 0টাকে দেখাচ্ছে না। বুঝছি হবে? এবার রেঞ্জ বলে তুমি যদি লিস্ট বলো, তাহলে লিস্ট বললে পরপর ভ্যালু মানে এই লিস্ট আকারে ডিসপ্লে করে দিল, থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিসপ্লে করে দিল। মানে তুমি এতক্ষণ ধরে লিস্ট এই রেঞ্জ কথাটা লিখছিলে এরকমভাবে, এবার তুমি লিখছো লিস্টের মধ্যেই রেঞ্জটা। তাহলে রেঞ্জে যে ভ্যালুগুলো শো করবে সব ভ্যালুগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে বসে যাবে অ্যাজ এ লিস্ট এলিমেন্ট। তো এই হলো আমাদের ফর লুপ। আমরা এরপরে তো প্রোগ্রাম করব। এই যে রেঞ্জে দেখো লিখে রেখেছি এরকমভাবে, হ্যাঁ, রেঞ্জে স্টার্ট, স্টপ আর স্টেপ। স্টার্ট হচ্ছে অপশনাল, তুমি চাইতেও পারো, লিখতেও পারো, না লিখতে পারো। যদি আর শুরু হবে 0 থেকে, ডিফল্ট ভ্যালু 0। স্টপ তোমাকে লিখতেই হয়, ম্যান্ডেটরি ফিল্ড। আর স্টেপ হলো গিয়ে অপশনাল, হ্যাঁ, এক এক করে বৃদ্ধি পায় ডিফল্ট ভ্যালু। তুমি এই 3ভাবে লিখতে পারো। যদি তুমি একটা দাও তাহলে এখানে কি হবে, বা 1 নম্বরের ক্ষেত্রে রেঞ্জ বলে এটা স্ক্রিনশট নিয়ে নেবে বা লিখে নিতে হবে। এবার প্রোগ্রাম লেখা শুরু করতে হবে, সেটা আমরা পরে লিখছি। আগে আমরা যা যা করলাম সেটা বুঝলাম কিনা। তাহলে এ হলো আমাদের ফর লুপ।